আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করি। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। ডাকসু পুনর্নির্বাচন চেয়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ, শনিবারের মধ্যে সিদ্ধান্ত দাবি। শিশুদের নিয়ে অসুস্থ প্রতিযোগিতা না করতে প্রধানমন্ত্রীর আহ্বান, ৫৬ প্রশ্নের প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ। কিছু এনজিওর কারণে রোহিঙ্গাদের পুনর্বাসন বাধাগ্রস্ত হচ্ছে, বিদেশ থেকে আনা অর্থের ২৫% খরচ হচ্ছে না মন্তব্য। এবং অসাধু ব্যাংকার ও ব্যবসায়ীদের আবারও হুঁশিয়ার করলেন অর্থমন্ত্রী, ব্যাংকিং খাত এই মুহূর্তে সবচেয়ে দুর্বল স্বীকারোক্তি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। পুনরায় ডাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য আমরণ অনশনরত বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীর সাথে একাত্মতা ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন। অন্যদিকে নতুন করে নির্বাচন আর সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য। ৩ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত মিথিলা নাজরিনের রিপোর্টে। ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনকে ভোট জালিয়াতি নির্বাচন হিসেবে তুলে ধরে পুনরায় নির্বাচনের দাবি অনশনরত ৭ শিক্ষার্থী সহ অনেকের। তাদের সাথে একাত্মতা জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। একাত্মতা জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। এত কারচুপির পরেও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি। আমি সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি, আজকে আমার এই ভাই বোনেরা এখানে যেই দাবিতে সমবেত হয়েছে, এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমিও তাদের দাবির সাথে একমত। ভিসির কাছে স্মারকলিপি প্রদান শেষে অসন্তুষ্টির কথা তুলে ধরেন আন্দোলনরতরা। অন্যদিকে নতুন করে নির্বাচনকে নাকচ করেন ভিসি। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের হাট্টিগুট্টি কেন আছে এখন পর্যন্ত স্যার? এই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি স্যারের কাছে। অনেক কথা পেঁচানো হয়েছে, আমরা আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি। শনিবার পর্যন্ত আলটিমেটাম, শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয়, আমরা এরপরে কঠোর আন্দোলনে যাব। যৌথ প্রয়াসের আমাদের এই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সুতরাং এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তাদের সময় শ্রম যেটি দিয়ে অর্জিত একটি বড় আকারের কর্মযজ্ঞের যে ফল, সেগুলোকে নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না। এছাড়া ক্যাম্পাসে আলাদাভাবে মিছিল করে নতুন করে নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্রদল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতা এবং অগ্নিঝরা মার্চ বিষয়ে স্বপ্ন ফাউন্ডেশনের আলোচনায় তিনি বলেন, তবে এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি দেখেছে তাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। বিভিন্ন হলসহ এই যে নির্বাচিত অন্যান্য প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু হয়েছে। তবে সর্বোপরি একটি বিষয় আমার ব্যক্তিগতভাবে আমার পর্যবেক্ষণে এসেছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছেন। পরীক্ষায় ভালো ফলের নামে শিশুদের নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় না নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, শিক্ষার জন্য শিশুদের বাড়তি চাপ দেওয়া উচিত নয়। তিনি ৫৬ প্রশ্নে প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা নেওয়া বন্ধেরও নির্দেশ দিয়েছেন। রিপোর্ট করেছেন সঞ্জয় জাকি। বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫,৫৯৩টি।
এসব বিদ্যালয়ে ৩.৫ লাখ শিক্ষক শিক্ষিকা ১,৭৩ লাখ শিক্ষার্থীকে পড়ান। এর সঙ্গে প্রাক প্রাথমিকে তাদের প্রায় ৩৬ লাখ নতুন শিশুকে পড়াতে হয়। গত ১০ বছরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ১,৮২ লাখ থেকে বেড়ে ৩,৪৯ লাখ হয়েছে। ছাত্র শিক্ষকের অনুপাত হার কমে ৫০ থেকে ৩৬ এবং ঝরে পড়ার হার ৪৯ থেকে ১৮% নেমেছে। ৫৮,০০০ বিদ্যালয়ে চালু হয়েছে ল্যাপটপ সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জনপ্রতিনিধি, সিভিল প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের হাতে জাতীয় শিক্ষা সপ্তাহ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশের প্রাথমিক স্তরের বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে 7 বছর বয়স থেকেই বাচ্চাদের স্কুলে পাঠায়, তার আগে পাঠায় না। কিন্তু আমাদের দেশে অনেক ছোটোবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসতে এবং ঝরে পড়া রোধ করতে বিনামূল্যে শিক্ষা উপকরণ, উপবৃত্তি সহ শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক পর্যায়ে বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাকে আরও কার্যকর করতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। কিছু এনজিওর কারণে রোহিঙ্গাদের পুনর্বাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক আক্রম মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, বিদেশ থেকে অর্থ আনলেও এনজিওরা রোহিঙ্গাদের জন্য তার 25 ভাগও খরচ করছে না, অথচ গত 6 মাসে এনজিওরা হোটেল বিল দিয়েছে 150 কোটি টাকা। রিপোর্ট করেছেন মোরসালিন বাবলা। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আক্রম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রথম বৈঠক। আলোচনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূলে সরকারের গৃহীত কর্মসূচি, আসন্ন উপজেলা নির্বাচন, রাজধানীর যানজট, জঙ্গি তৎপরতা সহ নানা বিষয় উঠে আসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গত সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, কিছু এনজিও রোহিঙ্গা এলাকায় অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। অনেক এনজিও ধারণা করা হচ্ছে, আমাদের গোয়েন্দা রিপোর্টে আমরা সেগুলো লক্ষ্য করছি যে ইল মোটিভ নিয়ে কাজ করে, এবং আপনারা শুনলে অবাক হবেন 150 কোটি টাকার উপরে হোটেল বিল দিয়েছে এনজিওদের, ফ্ল্যাট বাড়ি ভাড়া দিয়েছে 8 কোটি কত টাকা ইত্যাদি। অর্থাৎ এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা ভুক্তভোগী অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের জন্য 25% খরচ হয় না। আমরা পর্যালোচনা করে দেখেছি 75 ভাগই খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। এটা খুবই দুঃখজনক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা কোথায় গিয়ে থাকবে তা শুধু নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। সরকারের দায়িত্ব যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি তাদের নিরাপত্তা দেওয়া, তাদের খাবার দেওয়ার বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট করতে হবে। সেখানে আমরা কোথায় রেখে দিব? সরকার এটা কি বাসাঞ্চলে রেখে দিবে না চিটাগাঙে রেখে দেবে? এইটা তো বিদেশের কনসার্ন হওয়া কথা না। তাদের কনসার্ন হওয়া উচিত যে তারা মানবেতর জীবনযাপন যাতে না করে, তাদের সুষ্ঠু লেখাপড়ার সুযোগ আছে কিনা, চিকিৎসার সুযোগ আছে কিনা, টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, এই সমস্ত জিনিস দেখা। সে ব্যাপারে যদি তারা কোনো কনসার্ন থাকে নিশ্চয়ই সরকার সেটা
বিবেচনায় নেবে। রাজধানীর যানজট নিরসনে করণীয় নির্ধারণে আগামী আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকার মেয়রদের মতামত না হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। অসাধু ব্যাংকার এবং ব্যবসায়ীদের আবারও হুঁশিয়ার করলেন অর্থমন্ত্রী। জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে আহম মুস্তাফা কামাল বলেছেন, জনগণের আমানত তসরুফ করার সাহস দেখাবেন না কেউ। জেনে বুঝে ঋণ খেলাপি হলে তার কোনো ছাড় নেই, তবে বিপদে পড়া ব্যবসায়ীদের সাধ্যমতো সব সুযোগ দেওয়ার পক্ষে তিনি। ব্যাংকিং খাত এই মুহূর্তে সবচেয়ে দুর্বল স্বীকার করে মন্ত্রী বলেছেন তিনি ব্যর্থ হতে চান না। রিজভি নেওয়াজের রিপোর্ট। কৃষিবিদ মিলনায়তনে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন। শুরুতেই প্রধান নির্বাহী সাম্প্রতিক সময়ে ব্যাংকটির স্বাস্থ্য সম্পর্কে তথ্য তুলে ধরেন। আমানত, ঋণ, আয় ব্যয় বলার সাথে সাথে স্বীকার করেন ক্রিসেন্ট লেদার, অ্যানোটেক্স গ্রুপের ঋণ জালিয়াতি, অনিয়মে বেশ পেরেশানিতে আছেন তারা। অবস্থার উন্নয়নে আরও কিছুদিন সময় চাইলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। দৃঢ়তার সাথে বলতে চাই যে পর্ষদের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ ও ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং আমাদের ফাইন্ডিংস এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে অন্যান্য এজেন্সির সাথেও আমরা কাজ করছি। ঋণ দিলে ঝামেলা, তার চেয়ে বরং এড়িয়ে চলি। কর্মকর্তাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। যেটা বলেছিলাম, খেলাপি ঋণের মামলা করাটা খুবই সহজ, আপনি ডিসপোজাল হয়ে গেল। সহজ ডিসপোজালে যাওয়া দরকার নেই, আপনি আগে আদায়ের চেষ্টা করবেন। তাদের সাথে আলোচনার মাধ্যমে হোক, তাদের সাথে আপনার অন্যান্য সমস্যা তাদের দেখে যেভাবে হোক একটি ব্যবস্থা করবেন। মামলা করবেন তো অবশ্যই, সেটি ঠিক আছে, কিন্তু সেটি কুইক ডিসপোজালের জন্য এটি নয়। ব্যবসায়ীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রীর আহ্বান নীতি নৈতিকতা চর্চার। আমাদের এখন এই মুহূর্তে সবচাইতে যে দুর্বলতম জায়গাটি সেটি হচ্ছে আমাদের ব্যাংক এবং সকল আর্থিক প্রতিষ্ঠান। বিদেশ থেকে টাকা আসবে, আপনার অ্যাকাউন্টে জমা হবে না, তারপরে মনের আনন্দে তারা ব্যবসা করে যাবে, এরপরে আপনাদের টাকা তাদের কাছে পাবেন, এরা যা পায় না তা নিয়ে যাচ্ছে, আবার আপনারা যারা পাবেন সে নিয়ে চোখ বন্ধ করে আছেন, আরেক জায়গা থেকে সে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমি কি কথাগুলো কি বলছি আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন। কোনো ব্যবসায়ীকে আমি জেলে পাঠাবো না, যদি তারা অপরাধ করে যদি স্বীকার করে যে আমরা যা অপরাধ করেছি আমি সব ফেরত দেব, তাহলে এদেরকে আমি জেলে পাঠাবো না। অসাধু ব্যবসায়ীরা, তাদের সাথে কিন্তু আমরাও থাকি, আমরা যারা আছি তাদেরকেও কিন্তু কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না। আমার দ্বিতীয় সভাটি অবশ্যই হবে, আমরা সবাইকে শপথ করতে হবে যে আপনার দুর্নীতিকে নো বলবেন, নিজেরা দুর্নীতি করবেন না, অন্য কাউকে দুর্নীতি করার জন্য সাহায্য করবেন না। ব্যাংকের স্বাস্থ্য ঠিক করতে খুব শিগগিরই বিশেষ নিরীক্ষার কথা বলেন অর্থমন্ত্রী। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ছাদকৃষি নিয়ে নানামুখী গবেষণা চলছে। গবেষণার জন্য মডেল ছাদকৃষি গড়ে তুলেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগ। ছাদকৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে। বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে। শহরে বাড়ির ছাদে কিংবা আঙিনায় এক টুকরো কৃষির আয়োজন যেমন দিতে পারে নিরাপদ খাদ্যের যোগান, তেমনি শহরের প্রকৃতিকে সবুজ রেখে বাড়ায় অক্সিজেনের পরিমাণ। পাশাপাশি পরিবর্তিত জলবায়ুতে টিকে থাকতে এ ধরনের উদ্যোগের রয়েছে গুরুত্বপূর্ণ উপযোগিতা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাদ কৃষির গবেষণা থেকে তেমন তথ্যই মিলছে। যে আমরা আমাদের গবেষণায় দেখতে পাই আপনার যে শুরুর থেকে যে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আসছে ডে বাই ডে, সেগুলি মানুষকে অনেকটা মোটিভেট করছে, যার ফলে এখন কিন্তু মানুষ নার্সারি থেকে গেলে গাছ কিনে এসে ছাদে নিয়ে সেট করে। আর যে ছাদ পৃষ্ঠে ছাদ কৃষি নেই, সেই পৃষ্ঠের তাপমাত্রার তুলনায় গ্রীষ্মকালে আমরা মোর দ্যান 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা পার্থক্য পাই। বিগত সময় আমাদের তুলে ধরা ছাদ কৃষি উদ্যোক্তাদের বক্তব্যেও একই কথা পাওয়া যায়। যেমন এই রুমটার মধ্যে কিন্তু আমরা কিন্তু রুম ওয়াইজ করেছি, এখন তো হিট কম পাচ্ছি, অনেক ঠান্ডা পাচ্ছি। আর আমি যে 3 তলা 4 তলা যেটাতে থাকি, আমার তো হলো 3 দিকে হলো গাছ খাচ্ছে, যে আমি গ্লাস খুলে দিলেই মনে হয় যে আমি মাটিতে, এখন আমি এসি লাগাইনি। এখানে আমরা ফলটা খাইতে পারছি, শাকটা খেতে পারছি, পাশাপাশি আমাদের পরিবেশের জন্য অক্সিজেন সরবরাহ আছে গাছটা, এটাই ইউটিলাইজ করা যেতে পারে। গবেষণায় পাওয়া বিষয়গুলো কৃষির সঙ্গে জড়িত সবাইকে জানানো জরুরি বলে মনে করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ। যেটুকু ফাইন্ডিংস আমাদের আছে, অনুসন্ধানে বের হয়ে আসছে, সেই সব বিষয়গুলো ডিসেমিনেট করা একান্ত দরকার। বিশেষ করে আমাদের কৃষি কর্মকর্তা যারা
রুট লেভেলে ফার্মারদের কাছে যাবে তাদের জন্য, এবং যারা উৎসাহী ছাদ বাগানে আছে তাদের জন্য। গবেষণার পাশাপাশি ছাদ কৃষি বিষয়ক প্রশিক্ষণেরও আয়োজন করা হয় এখানে। ফলন কিভাবে বাড়ানো যায়, তারপরে যে আপনি যে বলেন মাটির পিএইচ ঠিক করা, এটা আমি জানতাম না। হ্যাঁ, 6 মাস পর চুন ইউজ করি আমি, এটা জানতাম না। মানে প্রতিদিনের যাতে খাওয়ার খাদ্যের যে এটা পেতে পারি আমরা। এই ছাদটিকে বলা চলে ছাদ কৃষি বিষয়ক একটি গবেষণাগার। এখান থেকেই পাওয়া যেতে পারে আগামীর ছাদ কৃষির একটি মডেল। দিনে দিনে ছাদ কৃষির প্রসার ঘটছে, আর প্রয়োজন হয়ে উঠছে প্রযুক্তি আর এর সম্প্রসারণ। কাঠামো, জাত নির্বাচন, মাটি থেকে শুরু করে সর্ববিষয়ের সম্পর্কে সম্যক ধারণা। এই লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার বোটানি ডিপার্টমেন্ট একটি ছাদ কৃষির মডেল তৈরি করেছে, যেখানে প্রশিক্ষণার্থীদের কাজ চলছে অনবরত, এবং তারা মনে করছে এর মাধ্যমে আস্তে আস্তে ছাদ কৃষির একটি আদর্শ কাঠামো ছড়িয়ে পড়বে ছাদ কৃষি উদ্যোক্তাদের মাঝে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন বৃহস্পতিবার বিকেল 3টা 5 মিনিটে চ্যানেল আইয়ের হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে ছাদ কৃষি পর্বে। এবারে উত্তাল মার্চের এই দিনে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১-এর 25শে মার্চ কাল রাতে ইপিআর সদর দপ্তর পিলখানায় আক্রমণ করে দখলে নেয় পাকিস্তানি বাহিনী। তবে ইপিআর-এর বাঙালি সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেন। বাঙালি ইপিআর সদস্যদের হাতে অস্ত্র থাকায় তাদের অনেকেই পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগ আজিমের 17 পর্বের ধারাবাহিকের আজ রয়েছে 6ষ্ঠ পর্ব। অপারেশন সার্চলাইটের অংশ হিসেবে 25শে মার্চ রাত 10:30টার দিকে পাকিস্তানি বাহিনী ট্যাঙ্ক, বন্দুক, সাঁজোয়া যানসহ পিলখানা ইপিআর সদর দপ্তর ঘিরে ফেলে। গুলি ও অতর্কিত হামলায় বাঙালি সদস্যদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও এক পর্যায়ে প্রতিরোধ শুরু করেন বাঙালি সদস্যরা। কয়েকজন শহীদ হন, কেউ পাকিস্তানিদের হাতে বন্দী হন, আর মুক্তিযুদ্ধের মানসিকতা নিয়ে অনেকেই ছেড়ে যান পিলখানা। খুলনা ইপিআর ছেড়ে যুদ্ধে যোগ দেন হাবিবুর রহমান হাওলাদার। রাত্রেবেলা আমি গোপনে একটি রাইফেল নিয়ে আমি ওখান থেকে পলায়ন করি। এই দেশের স্বার্থে, এই মাটির স্বার্থে বেশিরভাগই যুদ্ধে অংশ নিয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ফাইটে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। 14টি জায়গায় যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেন এই সাহসী যোদ্ধা। প্রথম যুদ্ধ হয় নড়াইলে, আমি এলএমজি ফায়ার দিয়েছি, 10-15 জন মারা গেছে। বাবুরগঞ্জে অ্যাটাক করলাম, 14 জন মারা গেছে পাঞ্জাবি। নজর থানা 10 জন অস্ত্র সহ আত্মসমর্পণ করাইছি আমি। পরে আমরা লঞ্চের উপর ফায়ার দিয়েছি, লাস্ট 3টার উপরে 15 থেকে 20 জন মারা গেছে। জালুকাড়ি জেলার ভিতরে রাজাপুর, এখানে বিরাট ফাইসি যাওয়ার লাগে। ময়লার যে নালাটা, কোদাল লই আমি নামলাম, আর গ্যানেট পকেটে। ব্যাংকার দেখে তো মাথাটা এখন মাথাটা হয়ে গেছে আর কি করব। আস্তে ওই কোদালটা কৌটা দিয়া গ্যানেটটা বাইরে দিয়া পিন আপ করিয়া ফালাইলাম ব্যাংকারের ভিতরে। ব্যাংকারের ভিতরে ফালাই বাস বাস্ট হয়েছে। এবার আমি সিটি মারছি। 15 জন ছিল পাক বাহিনী, আর রেজাগার ছিল দোতলা ভর্তি, ওরাও। চট্টগ্রামের রফিকুল ইসলাম বীরুত্তমের নেতৃত্বে ইপিআর সদস্যরা সাহসী ভূমিকা পালন করেন। 25 তারিখ রাত 8:40 আমি পুরোপুরি যুদ্ধের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। একেবারে একটা অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য। একটি মাত্র লক্ষ্য, যেভাবেই হোক বিজয়ী হতে হবে। পাহাড়তলী হাই স্কুলে একটা প্ল্যাটুন ছিল, তাদেরকে বললাম তোমরা অপোজিট সাইডে পাটালি হিলে গিয়ে অবস্থান নাও। টাইগার পাস দিয়ে যেন কোনো যানবাহন পাকিস্তানিদের চলাচল করতে না পারে। তারপর আমি হালিশহরে আসলাম। খুব কৌশলে হালিশহরে প্রায় 350 মতো বাঙালি ইপিআর, তাদের সবাইকে বন্দী করা হলো। বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সাহসী ভূমিকা পালন করেছিলেন ইপিআরে কর্মরত বাঙালিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সামিট আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছি। সমঝোতার ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ কার্যকর করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে যে চুক্তি সম্পাদন করেন সেটি ব্রিটিশ আইন প্রণেতারা আবারও প্রত্যাখ্যান করেন।
এর পরিপ্রেক্ষিতে কোনো ধরনের চুক্তি ছাড়াই তারা ব্রেক্সিট ছাড়তে চায় কি না সে ব্যাপারে আজ ফের ভোটাভুটিতে অংশ নেবেন এমপিরা। এই প্রস্তাবও যদি নাকচ হয়ে যায় সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার তারিখ 29শে মার্চ থেকে আর পেছানো যায় কি না প্রধানমন্ত্রী তেরেসা 14 মার্চ এমপিদের কাছে তা জানতে চাইবেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন প্রধানমন্ত্রীর এখন উচিত সাধারণ নির্বাচন ঘোষণা করা। নিটুল টাটা বিশেষ সংবাদ। এবার জাপানের কিয়োটোর একটি বৌদ্ধ মন্দিরে বুদ্ধিস্ট রোবট প্রদর্শনী চলছে। ওসাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর এবং তার দল বিশেষ এই রোবটটি তৈরি করেছেন। 195 সেন্টিমিটার লম্বা 60 কেজি ওজনের মিন্ডার নামের রোবটটি বৌদ্ধ ধর্মের দর্শন সম্পর্কে ধারণা দিচ্ছেন দর্শকদের। গৌতম বুদ্ধের শিক্ষণীয় বিভিন্ন বিষয় এমনকি বৌদ্ধ ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন করা হলেও ভেবে চিন্তে উত্তর দিচ্ছে মিন্ডার। উত্তরগুলো প্রজেক্টরের সাহায্যে পাশের দেয়ালে জাপানি, ইংরেজি সহ কয়েকটি ভাষায় সাবটাইটেল হিসেবে প্রদর্শিত হচ্ছে। পুরুষ ও নারীর আদলে তৈরি এই রোবটটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। 6 মে পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই রোবট প্রদর্শনী। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। হার না বাড়িয়ে কিভাবে রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক রাখা যায় সেই ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ এবং সহযোগিতা চাইলেন এনবিআর চেয়ারম্যান। মেট্রোপলিটন চেম্বারে মধ্যাহ্নভোজ বক্তৃতায় মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন তার দরজা সবসময় খোলা। যে কোনো ইস্যুতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে না গিয়ে সরাসরি তার সাথে কথা বলার অনুরোধ জানান তিনি। স্বাগত বক্তব্যে এমসিসিআই প্রেসিডেন্ট নিহাত কবির ব্যবসায়ীদের পক্ষে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। খুব শিগগিরই প্রাক বাজেট আলোচনায় সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনের বক্তব্য শুনে বাজেট তৈরির অঙ্গীকার করেন এনবিআর চেয়ারম্যান। বন্ড সুবিধার অপব্যবহার বন্ধে ব্যবসায়ীদের কাছ থেকে ন্যূনতম সততার কথা বলেন তিনি। বন্ডেড ফ্যাসিলিটি যেসব প্রতিষ্ঠান পায়, বিশেষ করে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে বলেন, তারপরে গার্মেন্ট অ্যাক্সেসরিজ, পেপারস, কেমিক্যালস, এইগুলিতে র্যাম্পেন্ট বাইরে থেকে জিনিসপত্র এনে বিক্রি করে দিচ্ছে বাজারে, এবং সেই বাজারে বিক্রির পরিপ্রেক্ষিতে আপনার আমাদের দেশি যে কারখানাগুলি, দেশি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, এগুলিতে একটা অস্থিরতা বিরাজ করছে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। আমন মৌসুম শেষ হয়ে গেলে উৎপাদিত ধান বিক্রি করতে পারছে না বরগুনার কৃষক। আড়তদার এবং ব্যবসায়ীরা বলছেন এবার আমন মৌসুমে চালের দাম কম থাকায় মোকাম থেকে ধান কেনার আগ্রহ নেই মিল মালিকদের। হাসান ঝন্টুর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। অনুকূল আবহাওয়া, বীজ, সার, কীটনাশকের সহজলভ্যতায় বরগুনায় এবছর আমন ধানের ভালো ফলন পাওয়া গেছে। কিন্তু মৌসুম শেষ হয়ে গেলেও বাজারে তেমন ক্রেতা না থাকায় ধান বিক্রি করতে পারেনি কৃষক। এ অবস্থায় অনেক কৃষক নিরুপায় হয়ে কম দামে বিক্রি করে দিচ্ছে ধান। এক মণ ধান ফসল ফলাইতে আমার প্রায় 6 থেকে 700 টাকা খরচ হয়েছে। এখন বর্তমানে 500 টাকা থেকে 550 টাকা মণ বলে। খেতে খামার যে ধানটা হয় এটা আমরা বিক্রি করে যে ঋণ শোধ করবে, সে শোধ করার মতো আমাদের কোনো প্ল্যান নাই। মোকাম মালিকরা বলছেন চাহিদা তেমন না থাকায় যে ধান কৃষকের কাছ থেকে কিনেছিলেন সেটাই বিক্রি করতে পারছেন না। গেল সপ্তাহে ধানের বাজার ছিল 600 টাকা, আজকে ধানের বাজার 550 টাকা। আরো ধানের দাম কমবে, আরো বলতেছে যে না ধানের দাম আরো কমবে, যার জন্য আমরা কোনো ধান রাই করতে সাহস করি না। মিলে যোগাযোগ করি, তারা বলতেছে আমরা চাল বিক্রি করতে পারতেছি না, আমি ধান নিয়ে কি করব।
সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলে একটি রাইস মিল স্থাপন করা গেলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আমি ধান এন্তরে বিক্রি করি, আমি বিভিন্ন জায়গায় মোকামে চালান দিই, সেই মোকামে যদি আমার সেই চাহিদা না থাকে তাহলে আমি এখানে সেই ধান কিনবো না। জেলায় এবার 1,497,000 হেক্টর জমিতে আমন ধান আবাদের বিপরীতে ফলন পাওয়া গেছে 3,14,303 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হবিগঞ্জের আজমেরীগঞ্জের ঘরদায়ের নদী ভরাট হয়ে যাচ্ছে। পলি জমতে জমতে কোনো কোনো জায়গা মাঠে পরিণত হয়েছে, তে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে জাহিদুজ্জামানের রিপোর্ট। হবিগঞ্জের আজমেরীগঞ্জে ঘরদায়ের নদী এককালে খরস্রোতা ছিল। নদীকে ঘিরে ছিল সুন্দর স্বাভাবিক ইকোসিস্টেম, টিকে ছিল জীববৈচিত্র্য, মৎস্যজীবীদের সুদিন ছিল। কিন্তু পলি জমে সেই নদীর আজ এই অবস্থা। তলদেশ যেন বিরান ভূমি। সেচ সংকটে ক্ষতি হচ্ছে কৃষিরও। হাওরে ওই পানি নিষ্কাশন করতাম, জমির অসুবিধা হইতেছে। এখন 2 ভিজা 3 ভিজা করিয়া পানি তুলন লাগতেছে, বড় নদীর থেকে এই নদীর ফালান লাগতেছে, এরপরে আবার 2 ভিজা করে পানি উঠান লাগতেছে। এই নদীতে লক্ষ লক্ষ টাকার ডাক হইতো এবং এই টাকার সঠিক মাছ বেচা কিনি হইতো। নদী যদি পূর্ণকরণ হয় তাহলে এলাকার অনেক উপকার হবে। নদীর মাঝে গোসল করতে পারি না, আমরা তোর মাছ মারা খাইতে পারি না, নদী গেছে কাপড় না বস্তা আছে, জাল জুল বস্তা আছে। এই যে আমরা নদী গাইছে আমরা গোসা খাই, কোনো কাজ টাজ করতে পারি না, আমরা মাছ টাছ মারতে পারি না, অনেক খাই মুখের থেকে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নদী সংস্কারের আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আজমেরীগঞ্জের 8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্য খাল খনন শুরু করেছি ইতিমধ্যে, এবং আরও যেসব খাল নদী ভরাট অবস্থা আছে, যেমন গর্দান নদী আছে আজমেরীগঞ্জে, এই বাকিগুলো আমরা এখন সার্ভে স্টেজে আছে। আমরা এই প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে আমরা সকল নদী নালা যেগুলো আছে ভরাট, সেগুলো আমরা খননের ব্যবস্থা করব। প্রবাহ ফিরিয়ে দেয়া গেলে পরিবেশগত পরিবর্তনের পাশাপাশি ঘরদায়ের নদী এলাকার অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে যাচ্ছি। পরিবেশ সুরক্ষা এবং এসডিজি বাস্তবায়নের কথা চিন্তা করে বাংলাদেশীয় ইলেকট্রিক যানবাহনের ব্যবহার শুরু করতে হবে। এজন্য সরকারি সুনির্দিষ্ট নীতি গ্রহণ এবং দেশব্যাপী চার্জিং স্টেশন গড়ে তোলার ওপর জোর দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এই নিয়ে রাজধানীর হোটেল আমারিতে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড অ্যান্ড জেট্রো বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রসপেক্টস অ্যান্ড পলিসিস ফর ইলেকট্রিক্যাল ভেহিকলস ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা হয়েছে। মন্ত্রী ব্যাটারি চালিত 3 হুইলার যানবাহন পরিচালনা করার জন্য নীতির তৈরি কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এসডিজি প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বক্তব্য দেন। ইলেকট্রিক যানবাহনের জন্য বাংলাদেশে ব্যাটারি উৎপাদন কারখানা গড়ে তোলার সম্ভাবনার কথা বলেন অংশগ্রহণকারীরা। Battery run 3-wheelers, all these things, because the moment the policy is there, this sector will boost up, but we need the foreign investment, so that is also have to plan. এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।